হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রেনাল সিস্টেমের অর্থাৎ রেনাল ফিজিওলজির যে আলোচনা ধারাবাহিকভাবে করে আসছি সেটা লাস্ট লেকচার ফিজিওলজি অফ মিকচুরেশন নিয়ে আমি আজকে কথা বলবো। সো আশা করি আপনাদের মিকচুরেশন সম্পর্কে ভালো একটা আইডিয়া দিতে পারবো। আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে তাই না? স্লাইডটা কি ভিজিবল হয়েছে? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি স্টার্ট করতে পারেন। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমি একটু মিকচুরেশন রিফ্লেক্স দিয়ে কথা বলবো। খুবই কমন একটা টপিক এবং ফার্স্ট প্রফের ভাইভাতে ইনভেরিয়েবলি এই টপিকসটা কিন্তু ধরা হয়। বেশিরভাগ স্টুডেন্টকে ধরা হয়। রেনাল সিস্টেমে দেখা গেল সবাইকে শুরু থেকে একটা কোনো একটা টপিকস থেকে জিজ্ঞেস করার পরে ফাইনালি কিন্তু রেনাল সিস্টেম লিভ করার আগে কিন্তু এক্সামিনার যারা থাকেন তারা কিন্তু মিকচুরেশন রিফ্লেক্স সম্পর্কে একটা অন্তত মিনিমাম কিছু প্রশ্ন তারা করতে চায় এবং এটা বেশ মজা। এবং যারা ভালো মার্কস পেতে চায় তাদের কিন্তু এই বিষয়টা সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা দরকার। সো মিকচুরেশনটা কি আমরা সেটা একটু জেনে নেই। যে বেসিক্যালি মিকচুরেশনটা ইট ইজ এ রিফ্লেক্স ফেনোমেনন by which the urinary bladder empties when it becomes filled. ইউরিনারি ব্লাডারটা যখন ইউরিন দ্বারা ভর্তি হয়ে যায় তখন একটা রিফ্লেক্স প্রসেস বা ফেনোমেনন যার মাধ্যমে কিন্তু আলটিমেটলি ইউরিনটা ইউরিনারি ব্লাডার থেকে বের হয়ে যায়। অর্থাৎ এই যে প্রসেস অফ ভয়েডিং এটাকে আমরা বলি মিকচুরেশন রিফ্লেক্স। এবং এই যে রিফ্লেক্সটা ইট ইজ ফান্ডামেন্টালি এ স্পাইনাল রিফ্লেক্স। হ্যাঁ, এটা স্পাইনাল রিফ্লেক্স, তবে ইট ক্যান বি ফ্যাসিলিটেড অ্যান্ড ইনহিবিটেড বাই হায়ার সেন্টার। এটা যদিও একটা অটোনমিক রিফ্লেক্স, বাট এই রিফ্লেক্সটাকে আমরা কিন্তু ভলেন্টারিলি কন্ট্রোল করতে পারি, আইদার ফ্যাসিলিটেটও করতে পারি একটা সার্টেইন স্ট্রেস পর্যন্ত, হ্যাঁ, বা এটাকে ইনহিবিট করে রাখতে পারি একটা সার্টেইন স্ট্রেস পর্যন্ত। ওকে, তো যা হোক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা শুরুতে একটু জেনে নেই। তার ভিতরে এই মিকচুরেশন এটা শুরু হয় 5th month of intrauterine life and it's remain as a purely autonomic reflex up to 2.5 years. বলা হচ্ছে 2.5 থেকে 3 বছর বয়স পর্যন্ত এটা পিওরলি অটোনমিক রিফ্লেক্স থাকে, এটার উপরে ভলান্টারি কন্ট্রোল তখন থাকে না। এই জন্য ছোট বাচ্চারা যখন তখন ওরা ইউরিনেশন হয়ে যায় ওরা বুঝতে পারে না বা বলতেও পারে না। তবে নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট হইতে হইতে ডেভেলপমেন্টের সাথে সাথে ইউজুয়ালি 3 বছর বয়স সে এই যে ভলেন্টারি যে কন্ট্রোল অর্থাৎ কর্টিক্যাল যে কন্ট্রোল এটা এস্টাবলিশড হতে 3 বছর বয়সে এটা মোটামুটি এস্টাবলিশড হয়। এটা কিছু বাচ্চাদের ভেরি করতে পারে, তবে এর সাথে যে ট্রেনিং, হ্যাঁ, টয়লেট যে ট্রেনিং, এটা আস্তে আস্তে এই ট্রেনিং এর মাধ্যমে এই রিফ্লেক্সটা আলটিমেটলি ভলেন্টারি কন্ট্রোলটা আরো ভালোভাবে এস্টাবলিশড হয়। ওকে, তো বাচ্চারা সাধারণত 2 বছর বয়সে বলতে পারে আমি হাগু করতে পারি, মানে হাগু আসছে, সেই ব্যাপারে তারা নোটিস করতে পারে। এবং মিকচুরেশনের ব্যাপারে তারা 3 বছর বয়স হলে নোটিস করতে পারে যে তারা হিসু করবে। ওকে, তো যা হোক আমরা মিকচুরেশন রিফ্লেক্সের ডিটেইলে যাওয়ার আগে আমরা ছোট্ট করে, বেশি ডিটেইল আলোচনা করব না, একটুখানি আমরা ফিজিওলজিক্যাল অ্যানাটমিটা দেখে নিই। আমরা সবাই জানি যে ইউরিনারি ব্লাডার ইট ইজ এ হলো অর্গান হ্যাভিং পার্টস, নেমলি এর বডি থাকে এবং বডিতে স্পেশালি আমাদের যেটা দরকারি জিনিস ইট ইজ ফর্মড বাই ডেট্রোসার মাসেল, যেটা স্মুথ মাসেল, এবং এরা কিন্তু সিনসাইটিয়াম হিসেবে কাজ করবে। ওকে, আর ব্লাডার যে নেক, হ্যাঁ, এই নেকের দেখেন ট্রাইগন ইন ইটস পোস্টেরিয়র অ্যাসপেক্ট, নেকের কাছাকাছি পোস্টেরিয়র ওয়ালে একটা ট্রাইগন আছে। আপনারা জানেন যে অ্যানাটমিতে নিশ্চয়ই শিখেছেন যে ট্রাইগনে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে এখানকার যে মিউকাস লেয়ারটা আছে সেটা এখানে নিচে সাবমিউকাস লেয়ারটা থাকে না, এটা ফার্মলি যে আন্ডারলাইং যে মাসেল লেয়ার সেটার সাথে ফার্মলি অ্যাটাচ থাকে। ওকে, এবং এখানে যে স্ট্রেস রিসেপ্টর থাকে এগুলো যখন স্ট্রেচিং হয় তখন তারা স্ট্রং এফারেন্ট সিগন্যাল সেন্ড করবে স্পাইনাল কর্ডে। ওকে, তো যাই হোক
emptying of bladder is mainly guarded by internal and external sphincter. হ্যাঁ, যে ব্লাডারটা যে ফাইনালি এমটি হবে এটা গার্ড করা থাকে মেইনলি দুইটা দরজা আছে, একটা হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ফিংক্টার। অর্থাৎ ইউরিন যদি ভয়েড করতে হয় এই দুইটা দরজা অন্তত খুলতে হবে, একটা শুধু ইন্টারনাল স্ফিংক্টার খুললো এক্সটার্নাল বন্ধ থাকবে তাহলে কিন্তু হবে না ভয়েডিং, দুইটাই খুলতে হবে। আচ্ছা, ইন্টারনাল স্ফিংক্টার এটার কন্ট্রোলটা কমপ্লিটলি ইনভলেন্টারি, এখানে স্মুথ মাসেল দিয়ে স্ফিংক্টারটা তৈরি হয় এবং এটার কন্ট্রোল কিন্তু ইনভলেন্টারি। আর এক্সটার্নাল যে স্ফিংক্টারটা আছে, এক্সটার্নাল স্ফিংক্টার একটা নাম হচ্ছে, এটাকে বলে হচ্ছে স্ফিংক্টার ইউরেথ্রি। এটা ইট ইজ এ পার্ট অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং এখানে স্ট্রেটেড মাসেল থাকে, স্কেলিটাল মাসেল থাকে। এই স্ফিংক্টারটা কিন্তু আন্ডার ভলান্টারি কন্ট্রোল। ওকে, এবং এখানে আপনারা জানেন যে পুডেন্টাল নার্ভের মাধ্যমে অর্থাৎ সোমাটিক কন্ট্রোল, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটা ভলান্টারিলি আমরা ক্লোজ বা ভলান্টারিলি ইনহিবিট করতে পারি, ক্লোজ বা ওপেন করতে পারি। ওকে, তো এখানে ছবিতে আমি যে কথাগুলো বললাম জাস্ট একটু দেখে নেই। এখানে আপনারা ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইনলি বডি। বডির এখানে দেখতেছেন এই যে মাসেল, মাঝখানে যে মাসেল লেয়ার এটা হচ্ছে স্মুথ মাসেল, ডেট্রুসার মাসেল। এখানে যে ভিতরে ইনার সাইডে দেখেন যে রুগী দেখা যাচ্ছে, কিন্তু এই যে নেকের কাছাকাছি এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতেছেন এটা পোস্টেরিয়র ওয়ালে থাকে। এইখানে দেখেন কোনো রুগী নাই, কারণ এইখানের মিউকাস লেয়ারটা আন্ডারলাইং কি আছে যে মাসেল লেয়ারের সাথে ফার্মলি অ্যাটাচ থাকে। এবং এটা যে অ্যাপেক্স, এইখানে দেখেন এই নেকে ইউরেথ্রার যে পার্টটা এখানে থাকে এটাকে বলে পোস্টেরিয়র ইউরেথ্রা, এবং এর চারপাশে ব্লাডারের স্মুথ মাসেল দিয়ে একটা স্ফিংক্টার তৈরি হয় যেটাকে আমরা স্ফিংক্টার ভেসিকি বলি অথবা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারও বলি। ওকে, এরপরে ইউরেথ্রাটা দেখেন এখান থেকে আসলো, এখানে প্রোস্টেট আছে, এটা প্রোস্টেটিক পার্ট। দেন এটা যখন ইউরোজেনিটাল ডায়াফ্রামের ভিতর দিয়ে যায় তখন এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রামের এখানে স্ট্রেটেড যে স্কেলেটাল মাসেল দিয়ে কিন্তু এখানে আরেকটা স্ফিংক্টার ফরমেশন হয়েছে যেটাকে আমরা বলছি হচ্ছে স্ফিংক্টার ইউরেথ্রি বা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার। ওকে, সো একইভাবে এখানে মেলের ইউরেথ্রাটা দেখতেছেন শর্ট, আর এখানে ফিমেলটা একইভাবে, এটা না সরি মেলেরটা হচ্ছে লং আর ফিমেলে এখানে দেখতে পাচ্ছেন শর্ট। সো এখানেও দুইটা স্ফিংক্টার আছে, যেটা হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ফিংক্টার। তো যাই হোক, এখন আমরা মিকচুরেশনের যে কন্ট্রোল সেন্টার কি কি আছে বা কোন কোন সেন্টার দিয়ে আমরা মিকচুরেশন কন্ট্রোল হয় সেটা আমরা একটু দেখে নেই। ওকে, ফার্স্টে দেখেন এখানে কন্ট্রোল সেন্টারকে আমি মূলত প্রথমে দুইটা ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে ইনভলেন্টারি কন্ট্রোল বা অটোনমিক কন্ট্রোল সেন্টার কোনগুলি, আর যেগুলি ভলেন্টারি কন্ট্রোল সেন্টার কোনগুলি। ওকে, সো অটোনমিক কন্ট্রোল সেন্টার যদি খেয়াল করেন এখানে অটোনমিক আমরা সবাই জানি যে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। এখানে প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল সেন্টারটা হচ্ছে স্পাইনাল কর্ডের যে স্যাক্রাল সেগমেন্ট, এই যে দেখেন স্যাক্রাল সেগমেন্ট, স্যাক্রাল 2, 3, 4, হ্যাঁ এটাকে বলা হচ্ছে স্যাক্রাল মিকচুরেশন সেন্টার। এখান থেকে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এটার নাম হচ্ছে পেলভিক স্প্যালেকটিক নার্ভ বা পেলভিক নার্ভ। আর সিম্প্যাথেটিক এখানে রুটটা থাকে হচ্ছে থোরাকোলাম্বার সেগমেন্টে, অর্থাৎ থোরাসিক 11 থেকে লাম্বার 2, কেউ থোরাসিক 12 থেকে লাম্বার 2 পর্যন্ত বলে। সো মোটামুটি আমরা ধরে নেই যে থোরাসিক 11 থেকে লাম্বার 2 এইখানে হচ্ছে সিম্প্যাথেটিক। ওকে, এবং সিম্প্যাথেটিক নার্ভটার এখানে নামটা কি হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। সো আর এই দুইটা হচ্ছে অটোনমিক কন্ট্রোল সেন্টার অর্থাৎ ইনভলেন্টারি কন্ট্রোল। আর ভলেন্টারি কন্ট্রোল গুলো থাকে স্পাইনাল কর্ডের উপরে অর্থাৎ অ্যাবভ দ্য লেভেল অফ দ্য স্পাইনাল কর্ড। হ্যাঁ, সেই সেন্টার গুলোকে আমরা বলতেছি যে সুপ্রা স্পাইনাল সেন্টার। তাহলে আমরা একটু দেখে নিই যে সুপ্রা স্পাইনাল সেন্টার কি কি আছে। সুপ্রা স্পাইনাল সেন্টার যদি খেয়াল করেন এখানে আপনারা দেখতে পাবেন যে পন্স অর্থাৎ ব্রেইন স্টিমের যে পন্স, এখানে পন্সে আছে যে পন্টাইন সেন্টার। পন্টাইন সেন্টার এখানে আরেকটু স্পেসিফিক্যালি বলি, এখানে দুইটা সেন্টার আছে। একটা হচ্ছে পন্টাইন স্টোরেজ সেন্টার, এই যে যেটাকে আমি পিএসসি লিখছি, আমি সংক্ষেপে লিখছি, বাট এটা হচ্ছে আমি বোঝাতে চেয়েছি যে পন্টাইন স্টোরেজ সেন্টার। আরেকটা হচ্ছে পিএমসি, এটা হচ্ছে পন্টাইন মিকচুরেশন সেন্টার। ওকে, স্টোরেজ সেন্টারটার কাজ হচ্ছে এটা মিকচুরেশনকে ইনহিবিট করবে। ওকে, অর্থাৎ ইউরিনকে স্টোর করে রাখবে। আর পন্টাইন যে মিকচুরেশন সেন্টার
এটার কাজ হচ্ছে এটা মিকচুরেশনকে ফেসিলিটেট করবে, অর্থাৎ ব্লাডারটাকে এমটি করার জন্য সিগন্যাল পাঠাবে, ফেসিলিটেটরি ইম্পালস পাঠাবে। সো আলটিমেটলি এই পন্টাইন সেন্টার থেকে যে ডিসেন্ডিং, আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে এই সিগন্যালটা কিন্তু স্পাইনাল কর্ডে আসবে, এবং স্পাইনাল কর্ডের যে ফাইনালি যে অটোনমিক সেন্টার আছে, ওকে, এদেরকে এসে কন্ট্রোল করবে স্পাইনাল কর্ডে। আচ্ছা, দেন খেয়াল করেন মিড ব্রেনে, এইখানে মিড ব্রেনে দেখতে পাচ্ছেন এটা ইনহিবিটরি সেন্টার। এছাড়াও সেরিব্রাল কর্টেক্স এর বিশেষ করে ফ্রন্টাল কর্টেক্স, ফ্রন্টাল লোবে যে সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, এখানে এটা আছে, এটা দিয়ে ভলান্টারি কন্ট্রোল করতে পারি। তাছাড়াও কিছু সাবকর্টিক্যাল কিছু এরিয়া আছে যেমন লিম্বিক সিস্টেম, বেজাল গ্যাংলিয়া সিস্টেম অলসো হ্যাজ ইনফ্লুয়েন্স অন পন্টাইন সেন্টার। আসলে পন্টাইন সেন্টারের উপরে যে সেন্টারগুলো দেখা যাচ্ছে সবাই আলটিমেটলি পন্টাইন সেন্টারের উপরে কাজ করে, আর পন্টাইন সেন্টারটা আসলে রিলে স্টেশনের উপরে কাজ করবে, এবং ফাইনালি পন্টাইন সেন্টার থেকে আইদার ফ্যাসিলিটেটরি ইম্পালস আসবে ডিসেন্ডিং পাথওয়ে দিয়ে, অথবা ইনহিবিটরি ইম্পালস আসবে ডিসেন্ডিং পাথওয়ের মাধ্যমে। ওকে, তো ইউজুয়ালি আমি যদি যখন ব্লাডারটা এমটি থাকে, ব্লাডারটা খালি থাকে বা অল্প পরিমাণে ইউরিন থাকে, তখন এই যে পন্সের যে পন্টাইন যে স্টোরেজ সেন্টার এটা প্রিডমিনেন্ট থাকে, অর্থাৎ স্টোরেজ সেন্টার তখন এরা ইনহিবিটরি ইম্পালস ডিসেন্ডিং পাথওয়ে দিয়ে আসবে এবং মিকচুরেশন রিফ্লেক্সকে ইনহিবিট করে রাখবে। ওকে, ইউরিনটাকে স্টোর করে রাখবে তারা। আচ্ছা, তাহলে আমরা সেন্টারগুলো জেনে গেলাম। এখন আমরা যদি এখন একটু ইউরিনারি ব্লাডারের ইনারভেশনটা আমরা একটু দেখে নিই। আজকের আলোচনা বেশি বড় না, অল্প আলোচনা, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো খেয়াল করেন এখানে তিন ধরনের ইনারভেশন আছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং সোমাটিক। হ্যাঁ, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আছে অটোনমিক ডিভিশন, আর সোমাটিকটা হচ্ছে এটা আন্ডার ভলান্টারি কন্ট্রোল। তো সিম্প্যাথেটিক আমি অলরেডি বলেছি যে থোরাসিক 11 থেকে লাম্বার 2 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, এখানে যে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এখান থেকে দেখেন খেয়াল করেন এই যে এই সেগমেন্ট থেকে থোরাকোলাম্বার সেগমেন্ট, থোরাসিক সেগমেন্ট থেকে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা বের হয়ে আসলো, এইখানে একটা গ্যাংলিয়ন আছে, এটার নাম হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক গ্যাংলিয়ন। এখান থেকে আবার পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা এসে এটা ব্লাডারের যে ওয়াল বডিতে সাপ্লাই দিচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা, এবং এখান থেকে যে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয় সেটা হচ্ছে নরঅ্যাড্রেনালিন। খেয়াল করেন, এবং এই ব্লাডারের ওয়ালে বেটা 2 বেটা 3 অ্যাড্রেনোসেপ্টর থাকে। এই অ্যাড্রেনোসেপ্টরের সাথে যখন নরঅ্যাড্রেনালিন বাইন্ড করবে তখন এই ব্লাডারের যে স্মুথ মাসেল, ডেট্রোসাল মাসেলটা রিল্যাক্স করবে। ওকে, আচ্ছা, রিল্যাক্স এই জন্য এখানে আমি নেগেটিভ চিহ্ন দেখাইছি। এই নেগেটিভ চিহ্ন মানে মনে করতে হবে ব্লাডারের স্মুথ মাসেলকে তারা রিল্যাক্স করবে। ওকে, আচ্ছা, আপনারা সবাই জানেন যে বেটা 2 বেটা 3 রিসেপ্টর এগুলো রিল্যাক্স করে স্মুথ মাসেলকে। আচ্ছা, এট দ্য সেম টাইম কিছু এই পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার ব্লাডারের নেকেও সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ ইন্টারনাল স্ফিংটার যেখানে আছে এইখানেও তারা এখানেও দেখেন নরঅ্যাড্রেনালিন রিলিজ হয়েছে, তবে এইখানে যে রিসেপ্টরটা থাকে সেই রিসেপ্টরটা হচ্ছে আলফা 1 অ্যাড্রেনোসেপ্টর। আলফা 1 রিসেপ্টরের সাথে যখন নরঅ্যাড্রেনালিন বাইন্ড করতেছে তখন কিন্তু এই স্মুথ মাসেলটা এখানে কি করবে, কনস্ট্রিক্ট করবে, অর্থাৎ ইন্টারনাল স্ফিংটারটাকে তারা কিন্তু ক্লোজ করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি তাহলে ইফারেন্ট যে এই যে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ বা সিম্প্যাথেটিক নার্ভের যে ইফারেন্ট ফাইবারটা কি করলো, যদি আমরা সামারি করি, ব্লাডারের যে ওয়ালের যে স্মুথ মাসেল তাকে রিল্যাক্স করলো, এবং যে ইন্টারনাল স্ফিংটার সেই স্ফিংটারটাকে কিন্তু তারা কি করছে, স্ফিংটারটাকে ক্লোজ করে দিছে। তার মানে তারা ইউরিন স্টোরেজে হেল্প করবে, ইউরিনের তাকে ধরে রাখবে, ফিল করবে। হ্যাঁ, আচ্ছা, আর এফারেন্ট ফাইবার যে সিম্প্যাথেটিকের যে এফারেন্ট ফাইবার সেটার এটাও ডেট্রোসাল মাসেল থেকে এফারেন্ট ফাইবার যাবে। এদের কাজ হচ্ছে ক্যারিজ দ্য সেন্সেশন অফ ফুলনেস এবং পেইন সেন্সেশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ইউরিনারি ব্লাডের নার্ভ সাপ্লাই থেকে টিচাররা কিন্তু জিজ্ঞাসা করে। হ্যাঁ, আচ্ছা, যদিও আমি বলে রাখি মিকচুরেশন রিফ্লেক্সে এই সিম্প্যাথেটিক নার্ভের না মানে ভূমিকা না বললেই নাই, মানে ভূমিকা তেমন নাই। মিকচুরেশন রিফ্লেক্স অর্থাৎ ইউরিন ভয়েডিং এ এরা যেটা কাজটা করলো, যেটা দেখালাম, এই যে এরা ফিলিং এ হেল্প করে, এই যে ডেট্রোসাল মাসেলকে রিল্যাক্স করতেছে এবং ইন্টারনাল স্ফিংটারকে ক্লোজ করে রাখছে, তাহলে এর ভিতরে বেশি বেশি ইউরিনটা ফিল হইতে পারে। এই জন্য এই সিম্প্যাথেটিক বা হাইপোগ্যাস্ট্রিক নার্ভটাকে এখানে বলা হচ্ছে
নার্ভ অফ ফিলিং, নার্ভ অফ ফিলিং, এরা ফিলিং এ হেল্প করে। ওকে, আচ্ছা আরেকটা কাজ মিকচুরেশনের সাথে রিলেটেড না, আমি বলে রাখি সিম্প্যাথেটিকটা আরেকটা একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এরা রেট্রোগ্রেড ইজাকুলেশনকে প্রিভেন্ট করে। কারণ জানেন যে ইজাকুলেশনের সময় এই যে স্পারমাটোজোয়া গুলো যেন ব্যাকফ্লো হয়ে ব্লাডার নেক দিয়ে যেন ব্লাডারের ভিতরে না ঢুকে যায়, এই জন্য যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয় তখন তো ব্লাডারের নেকটা ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ ইজাকুলেশন কিন্তু ইট ইজ এ ফাংশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যেহেতু ইজাকুলেশন বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ওভার অ্যাক্টিভ থাকতেছে তখন কিন্তু ব্লাডারের নেকটা ক্লোজ থাকবে। ক্লোজ থাকলে এইখানে যে ফ্লুইডটা আসতেছে সেইটা কিন্তু এই ব্লাডারের ভিতরে ঢুকতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে সেক্সুয়াল ফাংশন অ্যাক্টের সময় এই সিম্প্যাথেটিকটা রেট্রোগ্রেড ইজাকুলেশনটাকে প্রিভেন্ট করতেছে বাই ক্লোজিং দা ব্লাডার নেক অর ইন্টারনাল স্ফিংক্টার। ব্যাস, এর বেশি কথা আমি এখান থেকে বলবো না। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হচ্ছে নার্ভ অফ ফিলিং। ওকে, এখন আমরা দেখেন যে প্যারাসিম্প্যাথেটিক, এটা আমরা বলেছি যে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড, যেটা পেলভিক নার্ভ নামে আমরা জানি। তো এখান থেকে দেখেন স্যাক্রাল সেগমেন্ট থেকে প্রিগ্যাংলিওনিক ফাইবারটা বের হয়ে আসলো। এখানে প্রিগ্যাংলিওনিক ফাইবারটা লং, আমরা জানি প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রিগ্যাংলিওনিক ফাইবারটা লং থাকে। দেন এখানে যে পেলভিক গ্যাংলিয়ন, এখান থেকে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারটা, আমি প্রি পোস্ট বলতেছি, এটা হয়তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা বুঝবে না, কিন্তু যারা এক্সামিনি ব্যাচ আছে তারা বুঝবে। তো এটা না বুঝলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আপাতত ইফারেন্ট ফাইবারটা মনে রাখলেই হবে। ইফারেন্ট ফাইবারটা যে ফাইবারগুলো ব্লাডার ওয়ালে ডেট্রোসার মাসেলে সাপ্লাই দিছে, এখান থেকে এসিটাইল কোলিন রিলিজ করে। হ্যাঁ, এই প্যারাসিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো এসিটাইল কোলিন রিলিজ করতেছে, যারা ব্লাডার ওয়ালে যে মাসকারিনিক রিসেপ্টর M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করলে এই ডেট্রোসার মাসেল কি করবে? কন্ট্রাক্ট করবে। ওকে, তাহলে কন্ট্রাকশন করলো। এট দ্য সেম টাইম এই পোস্ট গ্যাংলিয়নিক কিছু ফাইবার কিন্তু এই ব্লাডার নেকে অর্থাৎ ইন্টারনাল স্ফিংক্টারও সাপ্লাই দিছে। এখানে সারা তারা কি করবে? আলটিমেটলি এই নাইট্রিক সাইক্লিক জিএমপি বাড়ায় দেয়, বাড়ায় দিয়ে নাইট্রিক অক্সাইড রিলিজ করে, এইখানকার স্মুথ মাসেলকে রিল্যাক্স করবে। অর্থাৎ ইন্টারনাল যে স্ফিংক্টার সেটাকে কি করতেছে? রিল্যাক্স করতেছে। তাহলে কি হলো? প্যারাসিম্প্যাথেটিকের ফাংশনটা তাহলে কি হলো? একদিক দিয়ে ব্লাডারের ওয়ালকে তারা কন্ট্রাক্ট করলো, আর এখানে ইন্টারনাল স্ফিংক্টারকে তারা খুলে দিল, ওপেন করে দিল। তাহলে কিন্তু আলটিমেটলি ভয়েডিং হবে, অর্থাৎ মিকচুরেশন হবে। এই জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে বলা হচ্ছে নার্ভ অফ মিকচুরেশন, সিম্প্যাথেটিককে বলা হচ্ছে নার্ভ অফ ফিলিং, আর প্যারাসিম্প্যাথেটিককে বলা হচ্ছে নার্ভ অফ মিকচুরেশন। এটা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন মিকচুরেশনকে ফ্যাসিলিটেট করে। আচ্ছা আচ্ছা, শুধু প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলেই খেয়াল করেন, আমি শুরুতেই বলেছিলাম ইউরিনটাকে বের করতে হলে এখানে দুইটা দরজা আছে। একটা ইন্টারনাল স্ফিংক্টার যেটা প্যারাসিম্প্যাথেটিক খুলে দিছে, কিন্তু এখন আরেকটা দরজা আছে যেটা কিন্তু এক্সটার্নাল স্ফিংক্টার, অর্থাৎ স্ফিংক্টার ইউরেথ্রি, যেটা এইটা কিন্তু আন্ডার ভলেন্টারি কন্ট্রোল। তাহলে দেখেন এইখানে যে নার্ভ সাপ্লাই আছে এক্সটার্নাল স্ফিংক্টার, এইটার নাম হচ্ছে, এটা সোমাটিক নার্ভ, পুডেন্ডাল নার্ভের মাধ্যমে। এখানে এরা যেটা করে সেটা হচ্ছে এখানকার ফাইবারগুলো এসিটাইল কোলিন রিলিজ করবে। এই এসিটাইল কোলিনটা এখানকার যে নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে এইটা টোন মেনটেন করে বা এটাকে ক্লোজ রাখে। কিন্তু তার মানে এই দরজাটা যদি খুলতে চান আপনি, এক্সটার্নাল যে ইউরেথ্রাল স্ফিংক্টার, এটাকে যদি আপনি ওপেন করতে চান, তাহলে পুডেন্টাল নার্ভকে কি করতে হবে? ইনহিবিট করতে হবে ভলেন্টারিলি। পুডেন্টাল নার্ভ যখন ইনহিবিট হবে তখন এই দরজাটা খুলে গেল এবং মিকচুরেশন ফাইনালি ইউরিনটা বের হয়ে আসলো। সো এখানে দেখানো হচ্ছে সোমাটিক স্যাক্রাল 2-3-4 থেকেই আসলে কিন্তু, অর্থাৎ স্যাক্রাল 2-3-4 থেকে খেয়াল করেন এখানে অটোনমিক ডিভিশনের যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার যাচ্ছে, আবার এখান থেকে কিন্তু সোমাটিক ফাইবারও বের হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এটার এক্সটার্নাল স্ফিংক্টারে সাপ্লাই দিল এবং ডিস্টাল ইউরেথ্রাকে কি করে? কনস্ট্রিক্ট করে রাখে, আর এখান থেকে যে ইউরেথ্রাল সেন্সেশনটাকে তার অ্যাফারেন্টের মাধ্যমে নিয়ে আসে। ওকে, সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, যখন নর্মাল কন্ডিশনে ব্লাডার যখন এমটি থাকে তখন তার মানে কি এই সিম্প্যাথেটিকটা এখানে প্রিডমিনেন্ট থাকে, অর্থাৎ নেকটাকে কনস্ট্রিক্ট করে রাখে এবং ব্লাডার ওয়ালকে রিল্যাক্স করে রাখে এবং ইউরিনটাকে স্টোর করে রাখে, এজন্য বলছি ফিলিং। আর যখন মিকচুরেশন হবে, ইউরিনটাকে ভয়েড করতে হবে, তখন কিন্তু প্যারাসিম্প্যাথেটিকটা অ্যাকশনে আসতে হবে।
কারণ প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনে আসলো, এখানে আপনার ইন্টারনাল স্পিটার খুলে দেব, ব্লাডার ওয়ালকে কন্ট্রাক্ট করবে, এবং আপনার যদি ব্রেইন অর্থাৎ ভলেন্টারি যে সেন্টার আছে সে যদি চারপাশে ফেভারেবল কন্ডিশন মনে করে, সেখান থেকে সে কি করবে, পন্সে সিগন্যাল পাঠায় কি করবে, স্টোরেজ সেন্টারকে, এই যে দেখেন উপরে আমি দেখাইছি পিএসসি স্টোরেজ সেন্টারকে ইনহিবিট করবে, এবং মিকচুরেশন পন্টাইন যে মিকচুরেশন সেন্টারকে স্টিমুলেট করবে। পন্টাইন মিকচুরেশন সেন্টার থেকে ডিসেন্ডিং পাথওয়ে দিয়ে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট পাথওয়ে দিয়ে যখন ফ্যাসিলিটেটরি ইম্পালস স্পাইনাল কর্ডে আসবে, সে আসার পথে কি করবে দেখেন, সিম্প্যাথেটিক টাকে সে ইনহিবিট করে দেবে, যাতে করে সে ব্লাডার ওয়ালকে রিল্যাক্স না করতে পারে। হ্যাঁ, এইটাকে ইনহিবিট করে দিল, প্যারাসিম্প্যাথেটিককে সে স্টিমুলেট করবে, এবং এই পুডেন্টাল নার্ভকে সে ইনহিবিট করবে। ওকে, সো দ্যাট ইজ হাউ বেসিক্যালি ইউরিনটা কিন্তু ফাইনালি ভয়েড হবে ইউরিনারি ব্লাডার থেকে। সো আমাদের মিকচুরেশন রিফ্লেক্স বোঝার জন্য এই ইনারভেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে কন্ট্রোল সেন্টার গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যে কি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মিকচুরেশনটা কিভাবে হয়। এখন আমি আরেকটা জিনিস আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিস্টোমেট্রোগ্রাম। এটা কিন্তু স্টুডেন্টরা পরীক্ষার হলে পড়ে যায় না। এটা অ্যাকচুয়ালি যারা ভালো পারে তাদেরকে কিন্তু সিস্টোমেট্রোগ্রাম ধরা হয়, পারলে স্যাররা খুশি হবে, না পারলে কিন্তু ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে এটা যদি না পারেন সেটা অনেকটাই তখন নেগেটিভ হিসেবে কাজ করবে আপনার ভালো মার্ক পাওয়ার রাস্তায়। তো আমরা একটু জেনে নেই, জিনিসটা খুবই সোজা, আপনারা অনেক কঠিন কঠিন জিনিস পড়েছেন, সো এইটা পড়া আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না আমি আশা করি। সিস্টোমেট্রোগ্রাম, গ্রাম যখনই দেখবেন তার মানেই বুঝতে পারবেন একটা গ্রাফিক্যাল রেকর্ডিং, যেমন ইলেকট্রোকার্ডিওগ্রাম গ্রাফিক্যাল রেকর্ডিং, এটাও একটা গ্রাফিক্যাল রেকর্ডিং। এই রেকর্ডিং এ আমরা কি করতেছি, যে কি শো করতেছে, শোয়িং রিলেশনশিপ বিটুইন ইন্ট্রাভেসিকল প্রেসার চেঞ্জেস উইথ দ্য চেঞ্জেস ইন ভলিউম অফ ইউরিন কালেক্টেড ইন দ্য ব্লাডার। অর্থাৎ ইউরিনারি ব্লাডারের ভিতরে যখন ভলিউম আস্তে আস্তে ইউরিন জমা হচ্ছে, ভলিউমটা বাড়তেছে, ভলিউম বাড়ার সাথে সাথে এই ব্লাডারের ভিতরে প্রেসারের যে চেঞ্জ হচ্ছে, সেই প্রেসারটাকে আমরা বলছি ইন্ট্রাভেসিকল প্রেসার। হ্যাঁ, ভলিউম চেঞ্জের সাথে সাথে কিন্তু ইন্ট্রাভেসিকল প্রেসারটাও চেঞ্জ হচ্ছে, প্রেসারটা বাড়বে, যত ভলিউম বাড়বে প্রেসারটা বাড়বে। এই যে ভলিউমের সাথে সাথে প্রেসার চেঞ্জ হচ্ছে, এইটাকে বলে হচ্ছে সিস্টোমেট্রি, এবং এইটাকে যে গ্রাফিক্যাল রেকর্ডিং এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, এই রেকর্ডিংটাকে আমরা বলতেছি সিস্টোমেট্রোগ্রাম। সো ইট ইজ দ্য গ্রাফ শোয়িং রিলেশনশিপ বিটুইন ইন্ট্রাভেসিক্যাল প্রেসার চেঞ্জেস উইথ চেঞ্জেস ইন ভলিউম অফ ইউরিন কালেক্টেড ইন দ্য ব্লাডার। এটা হচ্ছে সিস্টোমেট্রোগ্রাম। অনেক সময় রিটেনে কিন্তু শর্ট নোট হিসেবে থাকে সিস্টোমেট্রোগ্রাম। তাহলে আমরা কিভাবে একটু রেকর্ডিং প্রসিডিউরটা আমি দেখে নেই। এখানে খেয়াল করেন, ছবিতে আমি দেখাইছি যে ইউরিনারি ব্লাডারের ভিতরে দেখেন দুইটা ক্যাথেটার ইন্ট্রোডিউস করা হয়েছে, ডাবল লুমেন ক্যাথেটার। ডাবল মানে একটা ক্যাথেটার, দুইটা ক্যাথেটার না, সরি, ডাবল লুমেন ক্যাথেটার। হ্যাঁ, যার অর্থাৎ দুইটা লুমেন আছে, ইজ ইন্ট্রোডিউসড ইনটু দা ইউরিনারি ব্লাডার। এই ছবিতে দেখা যাচ্ছে একটা লুমেন দিয়ে ফ্লুইড ইজ ইন্ট্রোডিউসড থ্রু দা ওয়ান লুমেন। এই যে এখান থেকে দেখেন ফ্লুইড দেওয়া হচ্ছে, একটা লুমেন দিয়ে একটা নির্দিষ্ট ভলিউমের ফ্লুইড ব্লাডারের মধ্যে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ওকে, আচ্ছা, এবং আরেকটা লুমেন দিয়ে দেখেন কানেক্টেড আছে, এটা একটা রেকর্ডিং ইনস্ট্রুমেন্টের সাথে কানেক্ট করা আছে। সেটা দিয়ে কি করবে, এই যে আপনি ফ্লুইড দিচ্ছেন, ব্লাডারের ভিতরে ভলিউম বাড়তেছে, এটাকে আমরা ধরে নেই ইউরিন, এই কতটুকু ভলিউম বাড়লে কতটুকু প্রেসার চেঞ্জ হচ্ছে সেইটা রেকর্ড করবে হচ্ছে এই যে অ্যানাদার লুমেন নিয়ে, এই যে কানেক্টেড টু এ প্রেসার ট্রান্সডিউসার। হ্যাঁ, সেটা দ্বারা তারা একটা গ্রাফিক্যাল রেকর্ডিং দিবে। এই যে প্রেসার চেঞ্জেস আর রেকর্ডেড বাই কানেক্টিং দ্য আদার লুমেন টু এ সুইটেবল রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আমি বেশি জটিল আলোচনায় যাব না, সোজা একটা লুমেন দিয়ে আমি পানি দিলাম, ভলিউম বাড়াইলাম, আর একটা লুমেন কি করলাম, একটা ট্রান্সডিউসারের সাথে কানেক্ট করে দিলাম, যাতে প্রেসারের কি চেঞ্জ হচ্ছে ভলিউম চেঞ্জের সাথে সাথে সেই চেঞ্জটা রেকর্ড করতে পারে। আচ্ছা, ওকে, তাহলে এইটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। এখন খেয়াল করেন, যখন ব্লাডারটা কমপ্লিটলি এমটি থাকে, দেন এ স্মল নন কোয়ান্টিটি অফ ফ্লুইড ইজ ইন্ট্রোডিউসড এট এ রেগুলার ইন্টারভেল। হ্যাঁ, আস্তে আস্তে আমরা প্রথমে ব্লাডারটাকে এমটি করে নিব, তারপরে একটা নন ভলিউম এটাকে ইন্ট্রোডিউস করব এর ভিতরে একটা রেগুলার ইন্টারভেলে, এবং প্রেসার রেকর্ড করব কন্টিনিউয়াসলি। এ গ্রাফ ইজ অবটেইনড বাই প্লটিং ভ্যালুস অফ দ্য ভলিউম এন্ড প্রেসার। এবং এইভাবে আমরা ভলিউম প্রেসার দেখে আমরা যদি এটা গ্রাফে প্লট করি তাহলে একটা রেকর্ডিং পাবো, যেটা রেকর্ডিংটার নামই হচ্ছে সিস্টোমেট্রোগ্রাম। আচ্ছা, তাহলে এবার আমি দেখি, আচ্ছা আমি এটা ছবিটা দেখার জন্য, গ্রাফে কি দেখা যাচ্ছে খেয়াল করেন,
এখানে খেয়াল করেন যে উপরের যে গ্রাফটা আমি দেখাইছি, ওকে, এখানে যে এক্স অ্যাক্সিস বরাবর এখানে ভলিউম দেখানো হয়েছে মিলিলিটারে, এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর এখানে প্রেসার দেখানো হয়েছে 10, 20, 30, 40। হ্যাঁ, এখন খেয়াল করেন যখন ইউরিনারি ব্লাডারটা কমপ্লিটলি এমটি আছে, অর্থাৎ ভলিউম জিরো, এই জিরো ভলিউমে ইন্ট্রাভেসিক্যাল প্রেসারও জিরো। ওকে, কিন্তু দেখেন আস্তে আস্তে যখন ভলিউমটা বাড়তেছে, এই যে খেয়াল করেন যখন 50 ml ফ্লুইড যখন ইন্ট্রোডিউস করা হলো বা ইউরিন জমা হলো, তখন দেখেন প্রেসারটা শার্পলি রাইজ করে, দেখেন এই যে 5 এই বরাবর কত আছে, ধরেন এই লেভেলে 5 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেসার, বা 5 to 10 বলা হচ্ছে। যখন আপনি ভলিউমটা ইনক্রিজ করে 100 ml ভলিউম জমা হলো, তখন প্রেসারটা রাইজ করে আলটিমেটলি ম্যাক্সিমাম এই 5 থেকে 10 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেসারটা রাইজ করবে। এইবার খেয়াল করেন এইখানে তাহলে ইনিশিয়াল শার্প রাইজ, এইটাকে বলা হচ্ছে এই গ্রাফের ফার্স্ট পার্ট। যে ইট ইজ, এই দেখেন এখানে আমি লিখেছি যে ইট ইজ দ্য ইনিশিয়াল রাইজ অফ প্রেসার from 0 to 10 centimeter of water when bladder is empty. Intravesical pressure is 0. When about 100 ml of fluid is collected, pressure sharply rises to maximum 10 centimeter of water. Okay. এখন খেয়াল করেন এরপরে আরো ফ্লুইড আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা হলো। দেখেন ভলিউম বাড়তেছে, 100 থেকে এটা 200 হলো, 300 হলো, এই লেভেল পর্যন্ত যদি আপনারা খেয়াল করেন, এই যে 100 থেকে 300, হ্যাঁ, বা আপনি 400 পর্যন্ত ধরতে পারেন, এই সময় ভলিউম বাড়লেও এইখানে যে একটা সিগনিফিক্যান্ট ভলিউম ইনক্রিজ করছে, কিন্তু প্রেসার কিন্তু দেখেন তেমন একটা রাইজ করে নাই, মোটামুটি প্লেটু, হ্যাঁ, প্লেটু ফেজে আছে। ভলিউম বাড়ছে কিন্তু প্রেসারটা কিন্তু রাইজ করে না। এটা হচ্ছে ব্লাডারের একটা স্পেশাল প্রপার্টি আছে, যেটা যে স্মুথ মাসেলের আপনারা জানেন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে প্লাস্টিসিটি। হ্যাঁ, এরা ভলিউমটাকে অ্যাকোমোডেট করার জন্য, যাতে প্রেসারটা চেঞ্জ না হয়, এই জন্য আমরা ওই যে কি বলছি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যত ভলিউম বাড়তেছে আস্তে আস্তে ব্লাডার ওয়ালটা রিল্যাক্স করতেছে। হ্যাঁ, রিল্যাক্স করতে ভলিউমটাকে অ্যাকোমোডেট করতেছে যেন ইন্ট্রাভেসিক্যাল প্রেসারটা না রাইজ করে। তো যাই হোক, এইটাকে হচ্ছে সেকেন্ড ফেজ। It is the plateau part. এটা বলা হচ্ছে even though volume of fluid collected rises from 100 ml to 300 to 400 ml, the pressure in the bladder remains approximately at 10 cm. ওই যা ছিল ওই 100 ml ও 10 cm ছিল, যখন 300 থেকে 400 হলো around 10 cm এর কাছাকাছি আছে। So in the bladder, as a volume of fluid rises, the radius increases due to relaxation of the detrusor, and therefore the pressure rises is almost nil. যেটা আমি বললাম যে ভলিউম বাড়লেও যেহেতু ভলিউম বাড়ার সাথে সাথে ডেট্রোসাল মাসেলটা রিল্যাক্স করতেছে, এই জন্য প্রেসার তেমন কোনো সিগনিফিকেন্ট প্রেসার চেঞ্জ হবে না বা প্রেসার রাইজ করবে না। তো এই ফেজটাকে আমরা বলতেছি প্লেটু ফেজ বা প্লেটু পার্ট। এই সময় সিগনিফিকেন্ট প্রেসার রাইজ করবে না। এর পরের ফেজে দেখেন যখনই আপনার ভলিউমটা 400 ml ক্রস করে গেল, তখন দেখেন ভলিউমটা কিন্তু শার্পলি রাইজ করে গেছে, এই যে উপরের দিকে উঠে গেছে, এবং মোটামুটি দেখেন 20 থেকে 40 লেভেলে চলে আসছে, এই লেভেলে চলে আসছে। হ্যাঁ, এইটা হচ্ছে থার্ড ফেজ। দ্য প্রেসার রাইজেস শার্পলি 20 to 40 সেন্টিমিটার অফ ওয়াটার বাই ভয়েডিং কন্ট্রাকশন, এবং এই সময় কিন্তু স্ট্রং এই স্ট্রেস রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হবে, অ্যাফারেন্ট সিগন্যাল চলে যাবে স্পাইনাল কর্ডে, এবং তখন ফ্যাসিলিটেটরি ইম্পালসে স্ট্রং কন্ট্রাকশন হবে, তখনই কিন্তু ইউরিনেশন হবে। ওকে, তাহলে এইটাকেই আসলে আমরা সিস্টোমেট্রোগ্রাম বলছি। তবে এই প্রেসারটা যদি আমরা ভলেন্টারিলি ইনহিবিট করে রাখি এই ভিক্টুরেশন রিফ্লেক্সকে, তাহলে আরো যখন ভলিউম বাড়ার সাথে সাথে প্রেসারটা আরো রাইজ করতে থাকবে, এটা 100 পর্যন্ত যেতে পারে। ওকে, তো নিচেরটাতে আবার আমি দেখাইছি যে ফার্স্ট ফেজটা হচ্ছে যে ফার্স্ট ফেজ 1A ও বলতে পারেন, যখন 100 পর্যন্ত এখানে একটা ইনিশিয়ালি শার্প রাইজ, দেন 100 থেকে 300-400 ml পর্যন্ত কিন্তু তেমন একটা প্রেসার বাড়বে না, কারণ হচ্ছে ব্লাডার ওয়ালও রিল্যাক্স করতেছে। কিন্তু যখন 400 ml ক্রস করলো তখন শার্পলি প্রেসারটা এই যে রাইজ করে গেছে। হ্যাঁ,
আচ্ছা, এবং খেয়াল করেন এই যে ওয়েভগুলো দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে যে মিকচুরেশন কন্ট্রাকশন। যখন ভলিউম কম থাকে 100 থেকে এই যে 300 নিচে, তখন এই কন্ট্রাকশন গুলো উইক থাকে, এই জন্য মিকচুরেশন হয় না। কিন্তু যখন এটা 300 বা 400 ক্রস করে যায়, তখন এই যে কন্ট্রাকশন গুলো খুবই স্ট্রং কন্ট্রাকশন এবং এটা পারসিস্ট করে, পারসিস্টেন্ট স্ট্রং কন্ট্রাকশন, তখনই কিন্তু আমরা ডিজায়ার ফর মিকচুরেশন, আমাদের মনে এখন মিকচুরেশন করতে হবে। ওকে, আর উইক মিকচুরেশন গুলো এটা অ্যাকচুয়ালি ডাই আউট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় সিস্টোমেট্রোগ্রাম সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস ইনফরমেশন জেনে নেই যে ইউরিনারি ব্লাডারের নরমাল ক্যাপাসিটি 120 থেকে 320 ml, এভারেজ বলতে পারেন 220 ml নরমাল ইউরিনারি ব্লাডার ক্যাপাসিটি। তবে সেন্স অফ ফিলিং কখন হবে? সেন্স অফ ফিলিং কখন হবে? এই যে আবার আগের ছবিটা একটু দেখাই, দেখেন এই যে যখন ভলিউমটা কিন্তু 100-তে প্রেসারটা রাইজ করলো এবং তখন 150-এর কাছাকাছি, 150 হওয়ার পর থেকে দেখেন এই যে ছোট ছোট কন্ট্রাকশন ওয়েভ অ্যাপিয়ার করছে, তখনই কিন্তু আপনার ফার্স্ট বলা হচ্ছে যে সেন্স অফ ফিলিং। হ্যাঁ, 100 থেকে 150 ml সেন্স অফ ফিলিং হবে। আর ফার্স্ট ডিজায়ার বলা হচ্ছে 150 থেকে 250 ml যখন যাবে, আপনার ফার্স্ট ডিজায়ার ডেভেলপ করবে টু মিকচুরেট। ওকে, 100 থেকে 150 ml এর ভিতরে আসলে আপনি বুঝতে পারবেন যে ব্লাডারটা ফিলিং হচ্ছে, এবং 150-তে গেলে তখন এই যে কন্ট্রাকশন গুলো কিন্তু অ্যাপিয়ার করতেছে, মিকচুরেশন যে কন্ট্রাকশন 150 থেকে 250 ml এর ভিতরে ফার্স্ট ডিজায়ার হচ্ছে। দেন আমি বলছি যে 300 থেকে 400 ml যখনই গেল, তখনই কি দেখাইছি, ওই যে কন্ট্রাকশন ওয়েভ গুলো খুব স্ট্রং কন্ট্রাকশন এবং পারসিস্টেন্ট কন্ট্রাকশন, তখন কিন্তু আপনার মিকচুরেশন রিফ্লেক্সটা শুরু হয়ে গেল, ইনিশিয়েটেড। আচ্ছা, ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি অফ ডিস্টেনশন বলছে, ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি 250 থেকে 450 ml, এটা হচ্ছে ক্যাপাসিটি অফ ডিস্টেনশন। হ্যাঁ, আচ্ছা, আর যদি বলি পেইনফুল সেন্সেশন কখন হবে? যখন ব্লাডার ভলিউমটা 450 ml কে ক্রস করে যাবে, তখন কিন্তু একটা পেইনফুল সেন্সেশন, এবং পেইন সেন্সেশন আমি অলরেডি বলেছি সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে যাবে। আর ইউরিনারি ব্লাডার আন্ডার ভলেন্টারি কন্ট্রোল, যতক্ষণ পর্যন্ত আপনার ব্লাডারের ভলিউমটা 600 থেকে 700 ml এর মধ্যে থাকবে, আমরা চাইলে ভলেন্টারিলি 300 থেকে 400 ml থেকে মিকচুরেশন রিফ্লেক্স কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু 700 ml পর্যন্ত আপনি চাইলে ভলেন্টারিলি এই রিফ্লেক্সটাকে কি করতে পারবেন? ইনহিবিট করে রাখতে পারবেন, মিকচুরেশন রিফ্লেক্সটাকে ইনহিবিট করতে পারবেন আমরা ভলেন্টারিলি। কিন্তু যখনই 700-800 ml বা তার বেশি হয়ে গেল, তখন কিন্তু এই ভলেন্টারি কন্ট্রোলটা আর আমরা এটা ভলেন্টারিলি ইনহিবিট করতে পারবো না, অর্থাৎ বিয়ন্ড ভলেন্টারি কন্ট্রোল। কখন? যখন ব্লাডার ভলিউমটা মোর আর ইকুয়াল 800 ml। আর অ্যানাটমিক্যাল ক্যাপাসিটি বলছে 1 লিটার, অর্থাৎ এর বেশি হলে ব্লাডারটা কি হয়ে যাবে? বার্স্ট হয়ে যাবে। আমি আবারও বলছি যে ইউরিনারি ব্লাডার ক্যাপাসিটি যদি নরমাল ক্যাপাসিটি বলতে 120 থেকে 320 ml আমরা বলবো, এবারে 220 ml। বা সেন্স অফ ফিলিং সেন্সেশনটা কখন আমরা ফিল করব? যখন ওই যে ইনিশিয়ালি শার্প রাইজ করলো না প্রেসার, 100 মিলিমিটার অফ ভলিউম যখন জমা হলো, প্রেসারটা ইন্ট্রাভেসিক্যাল প্রেসার সাডেনলি রাইজ করে কিন্তু 10 মিলিমিটার অফ মার্কারি এই লেভেলে চলে আসে, এই সময় আমরা ফার্স্ট বুঝতে পারবো বা ফিলিং সেন্সেশনটা হবে। এবং 150 ml থেকে 250 ml এর ভিতরে প্রথমে ডিজায়ার, ফার্স্ট ডিজায়ার যে মনে হবে না মিকচুরেট করি, এই ডিজায়ারটা ডেভেলপ করবে। এবং মিকচুরেশন রিফ্লেক্সটা কিন্তু ইনিশিয়েট হবে যখন ব্লাডার ভলিউমটা 300 থেকে 400 ml এ চলে গেল। আর ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি অফ ডিস্টেনশন বলা হচ্ছে 250 থেকে 450 ml। পেইনফুল সেন্সেশন মোর দেন 450। ভলেন্টারি কন্ট্রোলে আমরা কতক্ষণ রাখতে পারবো? 700 ml পর্যন্ত। আর বিয়ন্ড ভলেন্টারি কন্ট্রোল বলা হচ্ছে 800 বা তার বেশি হয়ে গেলে। হ্যাঁ, আর অ্যানাটমিক্যাল ক্যাপাসিটি 1 লিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইবাদী কিন্তু এখান থেকে যে কোনো একটা ধরে বসতে পারে যে ফার্স্ট ডিজায়ার কখন হবে বা মিকচুরেশন রিফ্লেক্স কত ভলিউমে এই রিফ্লেক্সটা ইনিশিয়েটেড হবে। ওকে, এখন মিকচুরেশন রিফ্লেক্স পাথওয়েটা আমরা যদি নার্ভ সাপ্লাই বলেছি, এখন আমরা জিনিসটা আমার মনে হয় ইজিলি সবাই বুঝতে পারবেন।
when the volume of urine in the bladder reaches nearly 400 ml, যেটা আমি অলরেডি বলেছি 400 ml আপনি 300 থেকে 400 ml বলতে পারেন। ইন্ট্রাভেসিক্যাল প্রেসারটা কোন কি হলো, ওই যে 20 সেন্টিমিটার অফ ওয়াটার বা 40 সেন্টিমিটার এই লেভেলে চলে গেল, ইন্ট্রাভেসিক্যাল প্রেসারটা রাইজ করলো। যখন রাইজ করলো তখন এই যে ব্লাডার ওয়ালে, ইউরিনারি ব্লাডারের ওয়ালে কি আছে, স্ট্রেস রিসেপ্টর আছে। এই স্ট্রেস রিসেপ্টর গুলো কি হবে, স্টিমুলেটেড হবে, অ্যাক্টিভেটেড হবে। যখন অ্যাক্টিভেটেড হলো এখান থেকে সেন্সরি সিগন্যাল বা অ্যাফারেন্ট সিগন্যাল চলে যাবে কোথায়, অ্যাফারেন্ট পাথওয়ে দিয়ে এটা স্পাইনাল কর্ডে যাবে, স্পাইনাল সেন্টার থ্রু সেন্সরি ফাইবার অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অর্থাৎ পেলভিক নার্ভ। যেহেতু আমি এখন মিকচুরেশন রিফ্লেক্সের কথা বলতেছি, আমি এখন আর সিম্প্যাথেটিক না, এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ। সো আমি এখন প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের কথা বলছি, এই জন্য যে সেন্সরি ফাইবারটা এতক্ষণ যে ফুলনেস হয়েছিল সেইটা কিন্তু সিম্প্যাথেটিক দিয়ে হয়েছিল, সেন্স অফ ফিলিং। আর এখান থেকে যে ডিগ্রি অফ স্ট্রেচিং, স্ট্রেসটা যখন হবে এইটা কিন্তু এই যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার দিয়ে আলটিমেটলি চলে গেল কোথায়, স্পাইনাল কর্ডে। এবং সেখান থেকে নট অনলি স্পাইনাল কর্ডে না, এই স্পাইনাল কর্ডে অ্যাসেন্ডিং পাথ ট্র্যাক দিয়ে কিন্তু সে চলে যাবে কোথায়, হায়ার সেন্টারে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে স্পাইনাল কর্ড থেকে একটা মোটর সিগন্যাল ইজ গিভেন টু ইউরিনারি ব্লাডার থ্রু মোটর ফাইবার অর্থাৎ ইফারেন্ট ফাইবার। ইফারেন্ট ফাইবার দিয়ে ওই পেলভিক নার্ভের মাধ্যমে আবার চলে গেল কোথায়, ইউরিনারি ব্লাডারে চলে গেল। যার পরে অ্যাজ এ রেজাল্ট অফ প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, আমি আগেই বুঝাইছি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে কি, ডেট্রোসার মাসেল ওইখানে কি অ্যাড্রেনোসেপ্টর কি করবে, অ্যাসিটাইল কোলিন মাস্কারেনিক রিসেপ্টরের সাথে কি করবে, বাইন্ড করে ডেট্রোসার মাসেলকে কন্ট্রাক্ট করবে। আর ইন্টারনাল স্ফিংক্টারকে কি করছে, ওখানে রিল্যাক্স করছে, যেটা আমি আগেই দেখাইছি। তখন কি হবে, যখন ব্লাডার ওয়ালটা কন্ট্রাক্ট করলো এবং ইন্টারনাল স্ফিংক্টারটা রিল্যাক্স করলো, তখন কিছু পরিমাণ ইউরিন passes down in the proximal urethra, সো ইউরেথ্রাতে ঢুকে পড়বে। তখন এইখান থেকে আবার একটা অ্যাফারেন্স ইম্পালস ইজ গিভেন টু দ্য স্পাইনাল কর্ড, একটা স্ট্রং সিগন্যাল। এবার যেহেতু প্রেসারের কারণে ইন্টারনাল স্ফিংক্টারটা খুলে কিছু করে ইউরিন ইউরেথ্রাতে চলে যাচ্ছে, এখান থেকে আবার একটা স্ট্রং অ্যাফারেন্স সিগন্যাল কোথায় চলে গেল, স্পাইনাল কর্ড। সেখান থেকে অ্যাসেন্ডিং পাথওয়ে দিয়ে হায়ার সেন্টারে ইন দ্য ব্রেইন ভায়া স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এখন আপনার ব্রেইন যদি মনে করে যে না এটা ফেভারেবল কন্ডিশন আছে, প্লেজেন্ট সিচুয়েশন, চারপাশে সবকিছু ফেভারে আছে, তখন সে কি করবে, ব্রেইন স্টিম, আচ্ছা ঠিক আছে মিকচুরেট করো। ইফ দ্য সিগন্যাল ফ্রম ব্রেইন স্টিম টু মিকচুরেট, তাহলে কি হবে চিন্তা করেন, ওই যে পন্টাইন সেন্টারে সিগন্যাল দিবে, পন্টাইন সেন্টারে দুইটা সেন্টার বলছে, একটা হচ্ছে স্টোরেজ সেন্টার আর একটা হচ্ছে মিক্সুরেশন, পন্টাইন মিক্সুরেশন সেন্টার। তাহলে স্টোরেজ সেন্টারকে এবার ইনহিবিট করে দেবে, পন্টাইন মিক্সুরেশন সেন্টারটাকে স্টিমুলেট করবে। এখন এই স্টিমুলেটরি সিগন্যাল বা ফ্যাসিলিটেটরি সিগন্যালটা ডিসেন্ডিং ট্র্যাক দিয়ে কিন্তু স্পাইনাল কর্ডে আসবে। স্পাইনাল কর্ডে ডিসেন্ড করার সময় সে কি করবে, যে সিম্প্যাথেটিক যে ইফারেন্ট সে তাদের কিন্তু ইনহিবিট করবে, ল্যাটারাল হর্ন থেকে যে সিম্প্যাথেটিক ফাইবার বের হয়েছে তাদেরকে ইনহিবিট করতেছে, এবং পুডেন্ডাল নার্ভটাকে কি করবে, ইনহিবিট করবে। পুডেন্ডাল নার্ভ যখন ইনহিবিট হয়ে গেল, এক্সটার্নাল স্ফিংক্টারটা রিল্যাক্স করে গেল, ওকে, এবং এক্সটার্নাল স্ফিংক্টার খুলে যাওয়া মানে হচ্ছে মিকচুরেশন অকার্স, ভয়েডিং হবে, সিম্পল ব্যাপার। সো এটা আমি দেখালাম যে রিফ্লেক্সটা কিভাবে কাজ করছে। এখন আমরা দেখি যে ভলেন্টারি কন্ট্রোল অফ মিকচুরেশন। আমরা চাইলে কিন্তু এই মিকচুরেশনটাকে এখানে স্টপ করে দিতে পারি। কিভাবে দেখেন, আমি অলরেডি বলেছি যে ইনফ্যান্ট এবং ইয়ং চিলড্রেনের ক্ষেত্রে মিকচুরেশন ইট ইজ এ পিওরলি এ রিফ্লেক্স অ্যাকশন বা একেবারে অটোনমিক রিফ্লেক্স। হ্যাঁ, এটার উপরে কোনো ভলেন্টারি কন্ট্রোল থাকে না ইয়ং চিলড্রেনের, যেটা বলছি 3 বছরের নিচে। কিন্তু ভলেন্টারি কন্ট্রোল ইজ গ্রাজুয়ালি অ্যাকোয়ার্ড অ্যাজ এ লার্নড অ্যাবিলিটি অফ টয়লেট ট্রেনিং, যেটা অলরেডি আমি বলেছি। Once voluntary control is acquired, the supraspinal control center exerts final control of micturition by the following means. কিভাবে, একটা বলছি যে higher center keeps the micturition reflex partially inhibited all the time. Normally empty অবস্থায় আমি তো অলরেডি বলেছি ওই যে স্টোরেজ সেন্টার থেকে ইনহিবিটরি সিগন্যাল আসে, বাট
when it is desired to micturate, যখন হায়ার সেন্টার চাবে না মিকচুরেট করব তখন সে ফ্যাসিলিটেটরি ইম্পালস পাঠায়, এছাড়া কিন্তু সবসময় ইনহিবিট করে রাখে। এখন ইভেন মিকচুরেশন রিফ্লেক্স যখন শুরু হয়েছে, ধরেন ইন্টারনাল স্ফিংক্টার খুলেও গেছে, still the higher center can prevent micturition by continual tonic contraction of external urinary sphincter until a convenient time presents, অর্থাৎ পুডেন্টাল নার্ভের মাধ্যমে স্টিমুলেশনের মাধ্যমে পুডেন্টাল সে এক্সটার্নাল স্ফিংক্টারটাকে কি করে রাখবে, বন্ধ করে রাখবে। বন্ধ করে রাখলে মিকচুরেশন হবে না। হ্যাঁ, আবার যখন when convenient time to urinate present, যখন আপনার কন্ডিশন মনে হলো না ফেভারে আছে, হ্যাঁ, then the higher center facilitate the sacral micturition center to initiate again micturition reflex and inhibit the external urinary sphincter so that the urination can occur. So voluntarily আপনি ইউরিনেশনটাকে ইনহিবিট করতে পারতেছেন, আবার ভলান্টারিলি কিন্তু ইউরিনেশনটাকে ইনিশিয়েটও করতে পারতেছেন। ওকে, সো এভাবে আমরা ইউরিনেশনটাকে, সোজা কথা নরমালি স্যাক্রাল সেন্টারটা হচ্ছে অটোমেটিক্যালি কাজ করতেছে, সেটাকে আমরা আবার হায়ার সেন্টার দিয়ে ভলান্টারিলি ইনহিবিটও করতে পারি, ফ্যাসিলিটেট করতে পারি, এটা হচ্ছে সোজা কথা। আচ্ছা, এখন আমরা একটু জেনে নেই যে পেরিনিয়াল এবং অ্যাবডোমিনাল মাসেল তাদের কি রোল মিকচুরেশনে। সার্টেন মাসকুলার মুভমেন্ট হুইচ এইড ইন দ্য এম্পটিং অফ দ্য ব্লাডার বাট আর নট এসেনশিয়াল কম্পোনেন্ট অফ মিকচুরেশন প্রসেস। তারা মিকচুরেশনে কিছুটা হেল্প করে বাট দে আর নট এসেনশিয়াল। যেমন এট দ্য অনসেট অফ মিকচুরেশন যে লেভেটার অ্যানাই এবং যে পেরিনিয়াল মাসেল এরা রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করলে হয় কি ইউরেথ্রাল রেজিস্ট্যান্সটা কমে যায়। ওকে, এগুলো কিন্তু সোমাটিক নার্ভের মাধ্যমে এটা যখন আমরা ভলান্টারিলি এটা করতে পারি। হ্যাঁ, দেন ডায়াফ্রামটা কি করে, ডিসেন্ড ডাউন করে, ডায়াফ্রাম ডিসেন্ড করে, আর অ্যাবডোমিনাল মাসেল যখন কন্ট্রাক্ট করে এক্সিলারেটিং দ্য ফ্লো অফ ইউরিন বাই রেইজিং দ্য ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার পড়ে হুইচ ইন্টার সেকেন্ডারি ইনক্রিজ দ্য ইন্টার ব্লাডারের উপরে চাপ পড়ে, ইন্ট্রাভেসিক্যাল প্রেসারটা দেয়ার বাই ইনক্রিজ করে এবং ইউরিনারি ফ্লোতে কি করে, ফেভার করে। এই হচ্ছে আপনার এই পেরিনিয়াল এবং অ্যাবডোমিনাল মাসেলের যে ভূমিকা। এখন লাস্টলি যে বিষয়টা, আমরা কিছু অ্যাবনরমালিটিস অফ মিকচুরেশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। যে তিনটা কমন অ্যাবনরমালিটির ভিতরে একটা আছে হচ্ছে অ্যাটনিক ব্লাডার, একটা হচ্ছে অটোমেটিক ব্লাডার আমরা বলি, আরেকটাকে বলি আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। এখন আমরা দেখি যে অ্যাটনিক ব্লাডারটা কি। এখন যদি আমার আলোচনাটা আজকে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন, শুরুতে আমি যে নার্ভ সাপ্লাই দেখাইছিলাম যে ব্লাডার থেকে যে এই যে সেন্সেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাফারেন্ট ফাইবার বা সেন্সরি নার্ভ, যেটার মাধ্যমে এই সেন্সেশনটা স্পাইনাল কর্ডে যাচ্ছে, কোনো কারণে যদি এই সেন্সরি বা অ্যাফারেন্ট পাথওয়েটা ডিস্ট্রাকশন হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে, মিকচুরেশন রিফ্লেক্স কন্ট্রোল, যদি আপনার রিফ্লেক্স আর্কের, আমরা জানি যে রিফ্লেক্স আর্কের যদি একটা কম্পোনেন্ট এটা যদি ড্যামেজ হয় তাহলে তো আর্কটা নষ্ট হয়ে গেল, তাহলে তো আপনার রিফ্লেক্সটা আর কাজ করবে না। তাহলে micturition reflex contraction cannot occur if the sensory nerve fiber from the bladder to the spinal cord are destroyed. কারণ ওই রোগী যদি সেন্সরি নার্ভ নষ্ট হয়ে যায় তাহলে ব্লাডারে যে ইউরিন জমা হচ্ছে রোগী তো বুঝতে পারবে না যে তার ব্লাডারে যে ফুল হয়ে গেছে। তখন পেশেন্ট যখন বুঝতে পারবে না তখন কি হবে, তখন ব্লাডারটা আস্তে আস্তে ফিল আপ হইতে হইতে এটা যখন ম্যাক্সিমাম ফিল আপ হয়ে যাবে এবং আলটিমেটলি ব্লাডারটা ওভারফ্লো হবে, ওভারফ্লো হয়ে এটা ড্রিবলিং হবে, যে ওভারফ্লো এ ফিউ ড্রপস এট এ টাইম থ্রু দ্য ইউরেথ্রা, এটাকে বলে ওভারফ্লো ইনকন্টিনেন্স বা ড্রিবলিং। ওভারফ্লো হয়ে ফোটায় ফোটায় ইউরিন তখন আসতে থাকবে, এতে কিন্তু ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারটাও ড্যামেজ হয়ে যেতে পারে। ওকে, তো চিকিৎসা হচ্ছে কি, একে কি করতে হবে, ক্যাথেটার করে দিতে হবে, যদি ইউরিনটাকে বের করে দিতে হবে। এখন কথা হচ্ছে এটা কি কারণে হতে পারে। কমন কজ অফ অ্যাটনিক ব্লাডার বলা হচ্ছে যে ক্রাশ ইনজুরি টু দ্য স্যাক্রাল রিজিয়ন অফ দ্য স্পাইনাল কর্ড। স্যাক্রাল রিজিয়নে যে ক্রাশ ইনজুরি হয়, সে কারণে হতে পারে, অথবা একটা ইনফেকশন আছে, যেমন যেটা সার্টেন ডিজিজ ক্যান অলসো কজ ড্যামেজ টু dorsal root of the dorsal root nerve fiber that enter the spinal cord. এটা হচ্ছে সিফিলিস। আমরা সবাই জানি যে সিফিলিসে কি হয়, যে স্পাইনাল কর্ডে যে পোস্টেরিয়র হর্ন এখানে কিন্তু ড্যামেজ হয়। আর পোস্টেরিয়র হর্ন ড্যামেজ হওয়া মানে কি, আমরা জানি অ্যাফারেন্ট ইম্পালস পোস্টেরিয়র রুট দিয়ে ঢুকবে, তাহলে অ্যাফারেন্ট ইম্পালস যেতে পারবে না।
হ্যাঁ, যেতে না পারলে সেন্সেশন পাবে না, না পেলে কি হবে, এই যে স্ট্রেস সিগন্যাল আসতে পারবে না, যদি আসতে না পারে পেশেন্ট এরও পাবে না আর মিক্সচারেশনও করবে না, তখন ব্লাডারটা ওভারফ্লো হয়ে ইনকন্টিনেন্স ডেভেলপ করবে, ড্রিবলিং হবে। হ্যাঁ, এবং এই সিফিলিসের কারণে যদি এই কন্ডিশনটা হয় সেটাকে বলে হচ্ছে ট্যাবেটিক ব্লাডার। আর সিফিলিসের কারণে ওই যে ডরসাল রুটটা নষ্ট হয়েছে ওইটা বলতেছে হচ্ছে ট্যাবিস ডরসালিস, এবং সেটার কারণে যে ব্লাডারের যে সমস্যাটা হলো এই যে অ্যাটনিক ব্লাডার, এটাকে বলা হচ্ছে ট্যাবেটিক ব্লাডার। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এই গেলে অ্যাটনিক ব্লাডার। এখন আসেন অটোমেটিক ব্লাডার। অটোমেটিক ব্লাডার হচ্ছে, খেয়াল করেন, স্পাইনাল কর্ডের যে সেন্টার আছে তার সাথে কিন্তু আবার কমিউনিকেশন আছে হায়ার সেন্টারে, অর্থাৎ সুপ্রা স্পাইনাল সেন্টার কিন্তু স্পাইনাল সেন্টার যে স্যাক্রাল মিক্সচুরেশন সেন্টারটাকে কন্ট্রোল করতেছে বা তার সাথে যোগাযোগ আছে। ওকে, আচ্ছা, যদি এই দুইজনের মাঝে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ স্যাক্রাল সেন্টার মিক্সচুরেশন সেন্টার এবং সুপ্রা স্পাইনাল সেন্টার এর মাঝখানে যদি ড্যামেজ হয়, the damage above the sacral region but the sacral cord segment are still intact, তাহলে কি হবে? তাহলে খেয়াল করেন, টিপিক্যাল মিক্সচুরেশন রিফ্লেক্স ক্যান স্টিল অকার। তখন স্যাক্রাল সেকশন সেন্টারটা কি হয়ে গেল, তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। এখন আর তার কি করা যাবে না, হায়ার সেন্টারের কনসালটেশন সে নেবে না। তার কাছে যখনই এফারেন্ট সিগন্যাল আসবে সে ইফারেন্ট দিয়ে দিবে, ইফারেন্ট দিলে ব্লাডার ওয়াল কন্ট্রাকশন করবে, স্ফিংক্টার খুলে যাবে, মিক্সচুরেশন হবে। অর্থাৎ এখানে হায়ার সেন্টারের যে একটা কন্ট্রোল ছিল ভলেন্টারি, যে ইনহিবিট করার যে একটা পাওয়ার ছিল, সেটা আর করতে পারবে না। সো এই ক্ষেত্রে স্যাররা জিজ্ঞেস করে মিক্সচুরেশন রিফ্লেক্স কি এখানে ইনট্যাক্ট থাকবে? হ্যাঁ, মিক্সচুরেশন রিফ্লেক্স হবে, কারণ স্যাক্রাল সেন্টার যেহেতু ওকে আছে, তার মানে এফারেন্ট সিগন্যাল স্যাক্রাল সেন্টারে আসবে, স্যাক্রাল সেন্টার থেকে ইফারেন্ট সিগন্যাল যাবে ব্লাডারে এবং মিক্সচুরেশন হবে। সো এইখানে রিফ্লেক্সটা কিন্তু ইনট্যাক্ট আছে। বাট সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা এই রিফ্লেক্সটাকে এই যে ভলেন্টারিলি কন্ট্রোল, আমাদের সুবিধা অসুবিধা জেনে আমরা কন্ট্রোল করতে পারতাম। হ্যাঁ, অনেক সময় বাসে ওঠার আগে আমরা কি করি, যে না একটু তাড়াতাড়ি ব্লাডারটা খালি করে নেই, ভলেন্টারিলি একটু ফ্যাসিলিটেট করলাম ইউরিনেশনটাকে। আবার বাসের মধ্যে আসি, তখন ইউরিনেশন আসলো, তখন কি করি, চাপায় রাখি, ইনহিবিট করে রাখি। এই যে কন্ট্রোল হায়ার সেন্টারের, যেহেতু মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কন্ট্রোলটা আর থাকবে না। এই জন্য বলা হচ্ছে হাউএভার দেয়ার আর নো লঙ্গার কন্ট্রোল বাই দ্য ব্রেন। সো ডিউরিং দ্য তো এইটা হচ্ছে মেইন প্রবলেম। তো এখন একটু বলি, যখন ধরেন এই ইনজুরিটা হলো স্যাক্রাল সেন্টার এবং হায়ার সেন্টারের মাঝখানে যে ড্যামেজ হলো, এইটা ড্যামেজ হওয়ার ফার্স্ট ফিউ ডেজ টু সেভারাল উইকস, ইনিশিয়াল যে পিরিয়ডটা, তখন এই স্পাইনাল কর্ডটা কি হয়ে যায়, শকে চলে যায়। ধরেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি হয়েছে, রিলেশনটা আজকেই ব্রেকআপ হয়েছে, তাহলে ব্রেকআপ হওয়ার সাথে সাথে দুইজন অন্তত 3-4 দিন 1 সপ্তাহ কি করবে, শকে থাকবে, কোনো ধরনের তাদের স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা বন্ধ থাকবে। আচ্ছা, এরপরে কয়েক সপ্তাহ পরে আবার কি হবে, তারা কিন্তু এই শক থেকে রিকভারি করবে, এবং রিকভারি করে তারা আবার দেখা গেল নতুন তারা পার্টনার খুঁজে নেবে এবং স্বাভাবিক জীবন যাপনে ফিরে যাবে, তাই না? সো এই স্পাইনাল কর্ড যখন প্রথমে ড্যামেজ হয় তখন সে কিন্তু শকে থাকে, অর্থাৎ স্যাক্রাল সেন্টার যেহেতু হায়ার সেন্টারের সাথে তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য স্যাক্রাল সেন্টার কিছুদিন শক পালন করবে। এই কয়েকদিন, এই ইনিশিয়াল কয়টা দিনকে বলা হচ্ছে স্পাইনাল শক। এই সময় স্পাইনাল শকের কারণে যেটা হবে, ওই অ্যাটনিক ব্লাডারের মতো ফিচার হবে, অর্থাৎ ওভারফ্লো ইনকন্টিনেন্স। তাহলে রোগীটাকে প্রথমে এই কয়টা দিন কি করতে হবে, ক্যাথেটার করে দিতে হবে যাতে ইউরিনেশন। এরপরে দেখা যাচ্ছে কয়েক সপ্তাহখানিক পরে দেখা যাচ্ছে আলটিমেটলি আবার শকটা যখন রিকভারি হয়ে গেল, তখন স্যাক্রাল মিক্সচুরেশন সেক্টরটা আবার কি হবে, তাদের ফাংশনটা রিএস্টাবলিশড হবে। তবে সমস্যা, তারা পিরিয়ডিক্যালি ভয়েডিং করবে সিগন্যাল, যখন ইউরিনারি ব্লাডার ফুল হবে এফারেন্ট সিগন্যাল আসবে, ইফারেন্ট সিগন্যাল চলে যাবে, ভয়েডিং হবে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে হায়ার সেন্টারের যে কন্ট্রোলটা থাকবে না, এটাই হচ্ছে প্রবলেম। এই জন্যই বলা হচ্ছে অটোমেটিক ব্লাডার, যেটা বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের 3 বছরের নিচে হায়ার সেন্টারের কন্ট্রোল থাকে না, তাদের আননোটিস ব্লাডার ফুল হয়, অটোমেটিক ইউরিনেশন হয়ে যায়। ওকে, এই জন্য বলা হচ্ছে যে অটোমেটিক ব্লাডার। এই যে পিরিয়ডিক আনঅ্যানাউন্সড ব্লাডার এমপ্টিং অকার্স, এই জায়গাগুলোতে স্যাররা প্রশ্ন করবে পিরিয়ডিক ভয়েডিং কোনটাতে হবে,
এইখানে পিরিয়ডিক ভয়েডিং হবে, কিন্তু অ্যাটনিকে কিন্তু পিরিয়ডিক ভয়েডিং হবে না, এবং অ্যাটনিকে বলা হচ্ছে যে রিফ্লেক্সটা লস্ট হবে। এখন লাস্ট যে কন্ডিশনটা আমি বলবো সেটা হচ্ছে আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। এটা সাধারণত হয়, এখানে যে প্রবলেমটা হয় ফ্রিকুয়েন্ট রিলেটিভলি আনকন্ট্রোল মিকচুরেশন। দেখবেন যে বাসার মুরব্বীরা অনেকে স্ট্রোকের পেশেন্ট, এরা প্রস্রাবটাকে ধরে রাখতে পারে না, বা অল্প ব্লাডারের ক্যাপাসিটি অনেক কমে যায়, অল্প ইউরিন জমা হলেই তাদের মিকচুরেশন রিফ্লেক্সটা এটা ইনিশিয়েট হবে, এবং তারা তাড়াতাড়ি যেতে যেতে কি হয়ে যাবে, ইউরিনেশন হয়ে যাবে। হ্যাঁ, আনকন্ট্রোল মিকচুরেশন দেখা যাচ্ছে বিছানাতেই হয়ে যাচ্ছে। সো এটা কেন হচ্ছে দেখেন, দিস কন্ডিশন ডেরাইভস ফ্রম পার্শিয়াল ড্যামেজ ইন দা স্পাইনাল কর্ড অর মেইনলি ব্রেইন স্টিম দ্যাট ইন্টারাপ্ট মোস্ট অফ দা ইনহিবিটরি সিগন্যাল। স্ট্রোকের পেশেন্ট যে হায়ার সেন্টারের উপরে যখন যে আমি যে বলছিলাম যে ইনহিবিট করার যে ফাইবার গুলো, ডিসেন্ডিং যে ইনহিবিটরি ফাইবার গুলো আসে, এগুলো যদি কাজ না করে ড্যামেজ হয়ে যায়, তখন কি হবে, তখন ইনহিবিট ইউরিনেশন যখনই আর্জ হবে, তার ইনহিবিট করতে পারতেছে না, সাথে সাথে সে বাথরুমে যেতে যেতে কি হবে, তার ইউরিনেশন হয়ে যাবে। আরেকটা যে দেখেন আপার মোটর নিউরন লিশন যখন হয়, আপনারা জানেন যে আপার মোটর নিউরন লিশনে কিন্তু এই যে ব্লাডার কি হবে, মাসেলের টোন বেড়ে যাবে, ডেট্রোসার মাসেলের টোন বেড়ে গেলে এটা পার্শিয়ালি কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে। তাহলে ব্লাডারটা যদি কন্ট্রাক্টেড অবস্থায় থাকে তাহলে ব্লাডারের ছোট হয়ে গেল, ব্লাডারের ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি কমে গেলে তার যে ইউরিন ভলিউম, অল্প ইউরিন জমা হলেই সেটা ইন্ট্রাফিজিক্যাল প্রেসারটা বেশি হবে এবং মিকচুরেশন রিফ্লেক্সটা ইনিশিয়েট হয়ে যাবে। যেটা আমরা 300-400 ml ভরার পরে আমাদের মিকচুরেশন রিফ্লেক্সটা ইনিশিয়েট হয়, সেটা আরো কম ভলিউমে দেখা যায় 100 ভলিউম মিকচুরেশন রিফ্লেক্স ইনিশিয়েট করতেছে। এই জন্য বলা হচ্ছে ফ্রিকুয়েন্ট মিকচুরেশন এবং রিলেটিভলি আনকন্ট্রোল। ওই যে ইনহিবিট করার যে ক্যাপাসিটিটা সেটা করতে পারতেছে না, এই জন্য আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এইটাকে বলা হচ্ছে আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। Therefore, all time the facilitative impulse passing continually downward keep the sacral center কে excite করে রাখতেছে। যেহেতু ইনহিবিটরিটা আসতেছে না, কন্টিনিউয়াসলি ফ্যাসিলিটেটরি ইম্পালস আসতেছে, স্যাক্রাল সেন্টারটা ওভার এক্সাইট হয়ে আছে এবং ব্লাডারটা কিন্তু ওভার অ্যাক্টিভ ব্লাডার হবে। ওকে, সো এটাই আমি বলেছি দ্যাট ইভেন এ স্মল কোয়ান্টিটি অফ ইউরিন elicits an uncontrollable micturition reflex, thereby promoting frequent urination. তাহলে বেসিক সমস্যা, এইখানে বেসিক সমস্যা পেশেন্টের কমপ্লেইন কি, ফ্রিকুয়েন্ট রিলেটিভলি আনকন্ট্রোল ইউরিনেশন, কিন্তু এখানেও কিন্তু রিফ্লেক্সটা কিন্তু ইনট্যাক্ট আছে, বাট এটা কি ইনহিবিটরি আমাদের ক্যাপাসিটিটা অনেক কমে গেছে, ব্লাডারের ক্যাপাসিটি কমে গেছে এই জন্য। ওকে, তাহলে আমার মনে হয় যে তিনটা কন্ডিশনের ভিতরে যে বেসিক বিষয়গুলো আপনারা পারবেন। So that's all from renal physiology. So আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের রেনাল ফিজিওলজি একেবারে ছোট না, বেশ বড়, তো ধারাবাহিকভাবে আমি মোটামুটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলো আমি আলোচনা করেছি। আপনারা যারা ধৈর্য সহকারে আমার আলোচনা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। So thank you very much. That's all for today.